আজকে আমাদের আলোচ্য বিষয় একটি প্লে নাটক যার নাম হলো দ্য সেকেন্ড শেফার্ডস প্লে। দ্য সেকেন্ড শেফার্ডস প্লে মিডিয়েভাল মিস্ট্রি প্লে। মতান্তর রয়েছে এই নাটকের নাট্যকারকে নিয়ে। নাটকটি কোন সময়ে লেখা হয়েছিল তা নিয়েও বিতর্ক রয়েছে। তবে বলা হয় 1400 থেকে 1450 এর মধ্যে লেখা হয়েছিল নাটকটি। ওই সময়ে সমগ্র ইউরোপ প্লেগ রোগের মহামারীতে আক্রান্ত হয়েছিল, যাকে কিনা ব্লেক ডেথ বলা হয়। সেই সময়ে অতি সাধারণ মানুষ যারা কৃষক, শ্রমিক, স্বাভাবিকভাবে সকলে আক্রান্ত হয়েছিল, হবারই কথা। এবং রাতারাতি শ্রমিকদের ঘাটতি শুরু হয়ে যায়। কিন্তু এদিকে ঘুষখোর যারা, তারা শ্রমিকদের অল্প মজুরি দিয়ে কাজ করাতে শুরু করে কিংবা বিনা মজুরিতে কাজ করাতে বাধ্য করে। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভও শুরু হয়েছিল তখন। যাই হোক, নাটকটির শেষ অংশে আমরা দেখব, আলোচনায় আসব, জিসাস ক্রাইস্টের কথা বলা হয়েছে। তাহলে নাটকের লেখক নিয়ে মতান্তর রয়েছে। অনেকে মনে করছেন যে লেখক ওয়েকফিল্ড মাস্টার্স তাদের লেখা, তাদের কারো একজনের লেখা। যাই হোক, মিডিয়েভাল লিটারেচারের এই নাটকটির বিশেষ গুরুত্ব রয়েছে। নাটকটিতে ফার্স্ট ক্যারেক্টার কল, COLL, কল। সেকেন্ড ক্যারেক্টার গিভ, GIV। থার্ড ক্যারেক্টার অর্থাৎ থার্ড শেফার্ড DAW। পরবর্তী ক্যারেক্টার ম্যাক, অর্থাৎ সে মেষ শাবক চুরি করে, আর ম্যাকের স্ত্রী হলো গিল। তাহলে এই ক্যারেক্টার ফার্স্ট শেফার্ড কল, সেকেন্ড শেফার্ড গিভ, থার্ড শেফার্ড শিপ স্টেলার ম্যাক্স ওয়াইফ গিল। যাই হোক, নাটকটির শুরুটা এভাবে হয়। মেষপালক কল, সে প্রচুর ঠান্ডা শীতের মধ্যে মেষপাল নিয়ে বেরিয়ে পড়েছে। কল কি করেছে? ঠান্ডা ওয়েদারে মেষপালক এই কল মেষপাল নিয়ে বেরিয়ে পড়েছে। এবার এই কল গডের কাছে অভিযোগ করছে তার জীবনে সুখ নেই, কারণ এই খারাপ ওয়েদারেও তাকে এই মেষ পাল নিয়ে বেরোতে হচ্ছে। আর এটা কলের কাছে বড় বিরক্তিকর বিষয়। এই নিয়েই ঈশ্বরের কাছে অভিযোগ করছে কল। এই মেষের যে মালিক, ভেড়াদের যে মালিক, সেই মালিকের বিষয়েও, অর্থাৎ মালিকের খারাপ আচরণ, সেই বিষয় নিয়ে গডের কাছে অভিযোগ করছে। কল নিজেকে ধনী ব্যক্তিদের দ্বারা অত্যাচারিত হিসেবেই মনে করছে। অর্থাৎ যেমনটি সামাজিক অবস্থা,
কল একটা প্রতিনিধিমূলক চরিত্র, সাধারণ কৃষক শ্রমিকদের প্রতিনিধিত্ব করছে কল। যাই হোক, তখন গিব সেকেন্ড শেফার্ড, দ্বিতীয় মেষপালক সেখানে আসে। গিব সেও এই ঠান্ডা ওয়েদার নিয়ে, কর্কশ ওয়েদার নিয়ে অভিযোগ করছে গডের কাছে। গিবের আরো একটা বড় সমস্যা ছিল, সে হলো তার স্ত্রী। গিব বিবাহিত পুরুষদের দুর্দশা নিয়ে অভিযোগ করছে যে বিয়ে করা বড় যন্ত্রণার বিষয়, নারীদের অত্যাচার সহ্য করতে হয়, তেমন একটা সামাজিক পরিস্থিতি রয়েছে। এই গিবের মতামত হলো বিবাহিত পুরুষদের নিজেদের ইচ্ছার কোনো দাম নেই। স্ত্রীরা এই বিবাহিত পুরুষদের নিয়ন্ত্রণ করে থাকে। এই অভিযোগটাও ঈশ্বরের কাছে করছে, গডের কাছে করছে কে? গিব। আর এর থেকে বাঁচতে অনেক পুরুষ দুইটা তিনটা বিয়ে করছে, কিন্তু যন্ত্রণা থেকে মুক্তি হওয়ার কোনো পথ নেই, যন্ত্রণা বেড়েই যেত। তাহলে একটা সামাজিক চিত্র এই গিভ ক্যারেক্টারের মধ্য দিয়েও পাওয়া যাচ্ছে। এই গিভ পুরুষ জাতিকে বিয়ের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে বলেছে। গিভ তার স্ত্রী দুরন্তপনাকে তিমি মাছের সাথে তুলনা করেছে, আর এইভাবে সমাজের বৈষম্যতাকে তুলে ধরেছে। স্বামী স্ত্রী একে অপরকেই সহ্য করতে পারে না, সেই সূত্র ধরে একজন মানুষ অপর একজন মানুষকে কিভাবে সহ্য করবে এই নিয়েও চিন্তা গিভের, অর্থাৎ একটা সামাজিক চিত্র। এত অত্যাচার দেখেও গড কি চুপচাপ থাকবে? এই ধরনের অভিযোগ হলো গিভের, যে মানুষের এত অত্যাচার, যারা বিবাহিত পুরুষ তাদের এত অত্যাচার, এইসব দেখেও কি গড চুপচাপ থাকবে? অর্থাৎ মানব জাতির সমস্যার সমাধান কি হবে না, এরকম একটা হতাশাও রয়েছে তার অভিযোগের মধ্যে। এইভাবে তৃতীয় মেষপালক সে পৌঁছে গেল। এর সমস্যা হলো তার যথেষ্ট খিদে, খাবার নেই, তার অনাহারে থাকে। এর বড় সমস্যা হলো হাঙ্গার। এই অল্প বয়সী ছেলেটি পেট পুরে খেতে পারে না, খেতে পায় না, জোগাড় করতে পারে না। খেতে পেলেই খুশি। তার মতে পৃথিবীতে সব থেকে বড় সমস্যা হলো এই হাঙ্গার, এই অনাহার। আর গড কি করছে? এই কথাগুলো এই অভিযোগ আকারে ঈশ্বরের কাছেই প্রার্থনা করছে, অর্থাৎ ঈশ্বরকে জানাচ্ছে। নাট্যকার এই তিনজনের দ্বারা সামাজিক চিত্র তুলে ধরেছেন। এত কষ্টের পরেও মানুষের গডের প্রতি একটা আস্থা রয়েছে, অর্থাৎ অলমাইটি গড, তাকেই জানাবে মানুষ, তাছাড়া কোনো উপায় নেই, এমন একটা বিষয় এখানে বলা হয়েছে। যাই হোক, তিনজন মেষপালক নিজেদের মন হালকা করতে এবারে গান গাইতে শুরু করল। তারা লক্ষ্য করল, অর্থাৎ মেষপালকরা, কেউ তাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, যে এগিয়ে আসছে সে হলো ম্যাক, অর্থাৎ চোর, মেষ শাবক চোর। ম্যাক এগিয়ে আসছে, সে পাশেই থাকে। তার উদ্দেশ্য ছিল মেষ চুরি করা, কিন্তু তার অভিনয়টা ছিল একজন ভদ্র সাধারণ মানুষের মতো।
মেঘ এবার জানাচ্ছে মেষপালকদের তার স্ত্রী তাকে কিভাবে মারধর করে, অর্থাৎ মেষপালকদের বলছে কেন, সিম্পেথি ক্রিয়েট করার জন্য। আর তার স্ত্রী, এই মেঘের স্ত্রী, প্রতি বছর একজন করে সন্তান ভূমিষ্ঠ করে, সন্তান জন্ম দেয়। তাই মেঘের সংসার চালানো একেবারে অসম্ভব হয়ে পড়েছে। সে তার স্ত্রীর এই আচরণ বা এই পরিস্থিতির জন্য অসুখী। মেঘ জানায় যে আজকে রাত্রে মেঘ কিন্তু এই মেষপালকদের সঙ্গেই থাকবে। যাই হোক, মেষপালক তিনজন, ফার্স্ট শেপার, সেকেন্ড শেপার, থার্ড শেপার, এরা কি করে, মাঝখানে শুতে দেয়, পালিয়ে না যায়, বা সে যদি কোনো অন্যায় অপকর্ম করতে নেয় তাহলে ধরা পড়বে। যাই হোক, কিন্তু সময় বুঝে মাঝরাতে এই মেঘ চুপি চুপি উঠে যায়। সে একটি মেষ শাবক চুরি করে, ভেড়ার বাচ্চা চুরি করে বাড়িতে রেখে আসে, আবার এসে শুয়ে পড়ে। এবার গিল কি করেছে, হিসাব করে দেখছে যে নেই, তাদের তো মেষ শাবক একটা নেই। গিল সেই মেঘের বাড়িতে গিয়ে হাজির। সে লক্ষ্য করলো যে কাপড় বেঁধে কি যেন ঝুলিয়ে রাখছে, তার মানে সে চিন্তা করলো যে মেঘের সন্তান তাকে হয়তো ঝুলিয়ে রেখেছে। যাই হোক, তো সকালে তো দেখেইছে, সবাই দেখেছে মেষপালকরা, যে তাদের তো একটা মেষ শাবক পাওয়া যাচ্ছে না, কম। তবে তারা সন্দেহ করেছিল তো মেঘকেই, আর তার জন্যই তো এরকম। তারপরে এই সন্দেহের জন্যই বাড়িতে পৌঁছে যায় যে মেষ শাবক আছে কিনা। প্রথমে তো কিছুই দেখতে পায় না বাড়িতে, মানে মেষ শাবকের মতো কিছু দেখতে পায় না। গিলের চোখে পড়েছিল যে নিউবর্ন বেবিকে এটা কাপড়ের মধ্যে রেখে ঝুলিয়ে রেখেছে, এরকম একটা ধারণা হয়েছিল। যাই হোক, কিছু পায়নি মেষপালক, এরা তো কিছু পায়নি, তাই মেঘের কাছে এসে ক্ষমা চায় যে তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের ভাবনা ছিল যে মেষ শাবক তোমার বাড়িতেই আছে বা নিয়ে গেছো, তা সেরকম কিছু নেই। মেষপালকদের মনে হলো, এবার চলে আসছে যখন, তখন মেষপালকদের মনে হলো আচ্ছা নিউবর্ন বেবি যাকে ওখানে ঝুলিয়ে রেখেছে তাকে তো কোনো গিফট দেওয়া হয়নি। আবার তারা মেঘের বাড়িতে চলে গেল যে না, নিউবর্ন বেবিকে একটা গিফট দেওয়া উচিত। তারা এবার দেখতে যায়। তার মানে নিউবর্ন বেবি মানে কে, মানে হলো তাদের হারিয়ে যাওয়া মেষ শাবক এবার ধরা পড়ে গেল। এবার চোর মেঘ সে তো ক্ষমা চাইল, ওরা ক্ষমাও করে দেয়। মেষপালকরা ছেড়েও দেয় ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে। এবার তারা জঙ্গলের পথে, মানে বিষয়টাকে ছেড়ে দিয়ে আবার কি হলো, মেষপালকরা তাদের যে মেষ ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে রওনা হয়েছে। জঙ্গলের পথে গেল, এমন সময় হঠাৎ করে একটা এঞ্জেল, একজন পরী দেখতে পায়। এঞ্জেল এবার বলল, মেঘের যে নিউবর্ন বেবি সে তোমাদেরকে সঠিক পথেই পাঠিয়েছে। এর মধ্যে একটা বড় কোশ্চেন রয়েছে। নিউবর্ন বেবি জেসাসের সাথে রিলেটেড, মেষপালক, মেষ ইত্যাদি। যাই হোক, নিউবর্ন বেবি, তাহলে এই নিউবর্ন বেবি কিন্তু
তোমাদেরকে সঠিক পথেই পাঠিয়েছে। কে বলছে? অ্যাঞ্জেল বলছে, পরী বলছে। ওই নিউবর্ন বেবি ছিল ফার্স্ট শেপার্ড, আর এরা হলো সেকেন্ড শেপার্ড, গ্রুপ অফ সেকেন্ড শেপার্ড। ফার্স্ট শেপার্ড জিসাস ক্রাইস্ট। যাই হোক, এঞ্জেল বলছে পালিয়ে পালিয়ে দুঃখের নিবারণ হয় না, অলমাইটিকেই স্মরণ করতে হয়, আর সেই পথ তোমরা পেয়েও গেছো। যাই হোক, দুঃখ নিবারণের জন্য জেসাস ক্রাইস্ট পৃথিবীতে আবির্ভূত হয়েছে। দুঃখ নিবারণের জন্য জেসাস ক্রাইস্ট পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তিনিই পথ দেখাবেন। এইভাবেই নাটকটি শেষ হয়। অন্তর্নিহিত অর্থ যথেষ্ট রয়েছে বিস্তারিত আলোচনায়। যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল একটি মিস্ট্রি প্লে, দ্য সেকেন্ড শেফার্ডস প্লে, মেডিয়েভাল মিস্ট্রি প্লে। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।